নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প প্রাইভেট ডিটেকটিভ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিধু বলতো, ম্যাট্রিক পাশ করেই লেখাপড়া ছেড়ে দিয়ে আমি প্রাইভেট ডিটেকটিভ হব। বিধু যে ম্যাট্রিকের ফটক পেরুতে পারবে এত বড় দুরাশার জন্ম অসম্ভব। বিড়ালের কাছে কুকুর যেমন, তার কাছে স্কুলের বইগুলো ছিল তেমনি চক্ষুশূল। দিন রাত পড়তো খালি গোয়েন্দা কাহিনী। অসংখ্য গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে বিধুর এখন দৃঢ় বিশ্বাস হয়েছে, ডিটেকটিভ হতে গেলে যা জানা দরকার সে সবের কিছুই আর জানতে তার বাকি নেই। বিধু যখন তখন নাক মুখ সিঁটকে বলতো, যত হাঁদারাম গিয়ে বাংলাদেশের পুলিশের দলে ভর্তি হয়েছে, চোর ডাকাত ধরবার আসল ফন্দি তারা জানে না। শার্লক হোমসের মতো পাকা ডিটেকটিভ এখানে নেই। আমি হব বাংলাদেশের প্রথম শার্লক হোমস। বিধুর মুখে রোজ এমনি কথা শুনে শুনে ক্রমে আমারও তার বুদ্ধি আর শক্তির উপরে শ্রদ্ধা বাড়তে লাগলো। যখনই শোনা যেত অমুক জায়গায় খুব বড় চুরি হয়ে গেছে কিন্তু পুলিশ চোর ধরতে পারছে না, বিধু তখন আফসোস করে বলতো, ও বাংলাদেশের পুলিশ কেবল পুলিশ নয়, অন্ধ। আমি হলপ করে বলতে পারি ঘটনাস্থলের চোর নিশ্চয়ই কোনো চিহ্ন রেখে গেছে, একটা বোতাম, কি একটা আঙুলের দাগ বা পায়ের ছাপ। তাই দেখেই আমি চোর ধরে দিতে পারি। এইসব মামলার কিনারা করবার জন্য পুলিশ আমার কাছে আসে না কেন? বিলেতের পুলিশ তো শার্লক হোমসের কাছে আনাগোনা করতো। আমি চমৎকৃত হয়ে বলতুম, ভাই বিধু, এদেশে কেউ তোমায় চিনতে পারলে না, গেঁয়ো যোগে ভিক্ষা পায় না কিনা, কিন্তু তোমাকে বন্ধুরূপে পেয়ে আমি গর্বিত। বিধু মুরব্বিয়ানা চালে বার দুয়েক আমার পিঠ চাপড়ে দিয়ে বলতো, শার্লক হোমসের সঙ্গে ছায়ার মতো থাকতেন তার বন্ধু ওয়াটসন। তুমি হবে আমার ওয়াটসন। আমরা দুজনেই বাংলাদেশের চোর ডাকাতের বংশ নির্মূল করে ছাড়বো। আমি বললুম, এ আমার সৌভাগ্য। সেই দিন থেকে বিধু আমাকে ওয়াটসন বলে ডাকতে শুরু করলে। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, হঠাৎ একদিন আমাদের বাড়িতে হলো এক দুষ্ট চোরের আবির্ভাব। রাত্রে চোর এসে লোহার সিন্দুক খোলবার চেষ্টা করছিল। পাশের ঘরে ছিলেন বাবা। হঠাৎ কি শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে গোলমাল করতেই চোর দেয় চম্পট, কিছু চুরি করতে পারেনি। বিধু সেই খবর শুনেই উত্তেজিত হয়ে বলল, ওয়াটসন, এই ব্যাপার থেকেই আমাদের ডিটেকটিভ জীবনের পত্তন করা যাক। যে চুরি করতে এসেছিল আমি তাকে ধরে দেব। সবিস্ময় বললুম, কেমন করে? বিধু মুখে প্রবল গাম্ভীর্যের বোঝা চাপিয়ে বলল, ডিটেকটিভের প্রথম কর্তব্য হচ্ছে সূত্র আবিষ্কার করা। ঘটনাস্থলে চোর কিছু চিহ্ন রেখে গেছে। গেছে একটা কোট। কোট? কোট তো গায়ে থাকে, তা চোর সেটা ফেলে গেছে কেন? কাল রাত্রে কিরকম গুমোট গরম গেছে জানো তো? সিন্দুক খোলবার আগে কাজে সুবিধে হবে বলে চোর বেটা বোধহয় কোটটা গা থেকে খুলে রেখেছিল, তারপর তারা খেয়ে তাড়াতাড়ি কোটটা নিয়ে লম্বা দিতে পারেনি। আমার পিঠ চাপড়ে বিধু বললে, ওয়াটসন, তোমার আন্দাজ করবার শক্তি দেখে খুশি হলাম। বহুত আচ্ছা, নিয়ে এসো সেই কোটটা। এক দৌড়ে বাড়িতে গিয়ে কোটটা নিয়ে এলুম। ছোট ছোট চৌকো ঘর কাটা ছিটের কোট। কোটের পকেট থেকে বেরোলো এক প্যাকেট পাসিংশো সিগারেট আর কাগজে মোড়া খানিকটা দোক্তা আর একটা আধলা। বিধু একটা ফিতে নিয়ে কোটটা খানিকক্ষণ ধরে মাপলে, তারপর গম্ভীর স্বরে বললে, ওয়াটসন, এই যে কোটের মালিক সে পান খেতে ভালোবাসে, সে বড় লোক নয়, সে দেহে খুব লম্বা চওড়া। বিস্ময়ে অভিভূত হয়ে বললুম, কি করে এমন অদ্ভুত আবিষ্কার করলে? সে চিনে বাদামও খায়। আশ্চর্য, কি করে জানলে? পকেটে যে দোক্তা নিয়ে বেরোয় সে পানের ভক্ত না হয়ে যায় না। যার সম্বল খালি একটা আধলা আর যে পাসিংশোর মতো কম দামের সিগারেট ব্যবহার করে, নিশ্চয়ই সে বড় লোক নয়। কোটের গলা, ছাতি আর ঝুলের মাপ দেখেই বোঝা যাচ্ছে লোকটার দেহ খুব লম্বা চওড়া। পকেটের ভেতর কতগুলো চিনে বাদামের খোসা পেয়েছি, সুতরাং চোর চিনে বাদামও খায়। আমি উচ্ছ্বসিত হয়ে বললুম, ধন্য বিধু, ধন্য তোমার বুদ্ধি। বিধু গর্বিত কণ্ঠে বললে, চোরের চেহারা আর স্বভাব তো জানা গেল, এখন তাকে গ্রেফতার করতে আর বেশি দেরি লাগবে না। বলতে কি, সে তো আমার এই হাতের মুঠোই।
বলেই সে হাত মুঠিবদ্ধ করে তুলে ধরলে। আমি বিস্ফারিত চোখে রোমাঞ্চিত দেহে বিধুর হাতের মুঠোর দিকে তাকিয়ে রইলুম, যদিও বুঝতে পারলুম না তার অতটুকু মুঠোর ভিতর অত বড় একটা চোর বন্দি হবে কেমন করে। বিধু আবার বললে, ঠিক এই বাংলার পুলিশ, এইবারে দেখুক তারা, বুদ্ধি থাকলে কত সহজে টপ করে চোর ধরা যায়। বিধু আবার প্রবল গাম্ভীর্যের ভাব এনে বলল, ডিটেকটিভের দ্বিতীয় কর্তব্য হচ্ছে সর্বদা চোখ খুলে রাখা। আমি বললুম, হ্যাঁ, সর্বদা চোখ খুলে রাখলে চোখে কিছু পড়বেই, অন্তত পোকামাকড়টাও। তারপর কিছুকাল বিধু পথে পথে দিন কাটায়। আমাকেও দায় পড়ে সঙ্গে সঙ্গেই থাকতে হয়, কারণ আদি শার্লক হোমসের সঙ্গে সঙ্গে ছায়ার মতো থাকতেন তার বন্ধু ওয়াটসন, আর আমি হচ্ছি সেই ওয়াটসনের মূর্তিমান দ্বিতীয় সংস্করণ, না বলবার জো নেই। ঘুরে ঘুরে পায়ে যখন ফোসকা পড়েছে এবং রোদে পুড়ে পুড়ে গায়ের রং তামাটে হয়েছে, হঠাৎ তখন একদিন আমাদের খুলে রাখা সতর্ক চোখে পড়ল একটি অতিশয় সন্দেহজনক মূর্তি। বিধু উত্তেজিত আনন্দে একটি লম্ফ ত্যাগ করে বললে, ওয়াটসন, দেখেছো লোকটার চেহারা কিরকম লম্বা চওড়া? ওর গায়ের কোটটা দেখো। ছোট ছোট চোখ ও ঘর কাটা ছিটের কোট। চোর আমাদের বাড়িতে যে কোটটা ফেলে গেছে, এ যেন ঠিক তারই জোড়া। লোকটা একটা সিগারেটও টানছে, কিন্তু ওটা কি সিগারেট? পাসিংশ হতে পারে, কাছে গিয়ে উঁকি মেরে দেখে আসবো নাকি? ওয়াটসন, তুমি একটি আস্ত এবং মস্ত অ্যাস, তাহলেও সন্দেহ করবে না। আরে দেখো দেখো, লোকটা কাকে ডাকলে? চিনি বাদামওয়ালাকে। সব হুবহু মিলে যাচ্ছে। চলো আমরা ওর পিছু নিলুম। আধ ঘন্টা এ পথে সে পথে ঘুরে ঘুরে লোকটা একটা পানওয়ালার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। বিধু তফাৎ থেকে উঁকি মেরে বললে, ওয়াটসন, এ কি হলো? ও যে গোল্ড ফ্লেক্স সিগারেটের প্যাকেট কিনলে। বেটা বোধহয় অন্য কোথাও চুরি করে হঠাৎ বড়লোক হয়ে পড়েছে। ওয়াটসন, তুমি জিনিয়াস, ঠিক ধরেছ। এখন একবার যদি ওর কোটটা হাতে পাই, তাহলে কি হবে? চোরের কোটের সঙ্গে ওর কোটের মাপ নিলেই তো কেল্লা ফতে। সেইটাই তো সমস্যা, লোকটা দেখতে গুন্ডার মতো, জোর করে কোট দিতে চাইলে ধাঁ করে মেরেই বসবে। লোকটা আবার চলতে শুরু করলো, আমরাও তার সঙ্গ ছাড়লুম না। তারপর সে হঠাৎ একখানা বাড়ির ভেতর ঢুকে অদৃশ্য হয়ে গেল। বাড়িখানার ওপর চোখ বুলিয়ে নিয়ে বিধু বললে, আজ রাত 12টার সময় এখানে এসে আমার সঙ্গে দেখা করবে। বিধু মুখে বিপুল গাম্ভীর্যের জাহাজ নামিয়ে এনে বললে, ডিটেকটিভের তৃতীয় কর্তব্য হচ্ছে অসীম সাহসে বিপদ আপদকে তুচ্ছ করা। ওয়াটসন, নিশ্চয় তুমি ভীতু নও? রাত 12টা, আবছা চাঁদের আলোয় আমরা দুজনে সেই বাড়িখানার সামনে দাঁড়িয়ে আছি। চারদিক কি স্তব্ধ, পথে নেই জনপ্রাণী। আমি বললুম, আমার বিশ্বাস আমি ভীতু নই। কি করতে হবে বলো? বাড়ির গা বেয়ে ওই যে দেখছো নলটা, ওইটা অবলম্বন করে দোতলায় উঠতে হবে। অবশ্য আমিও উঠবো। প্রস্তাব শুনেই হৃদকম্প উপস্থিত হলো। মুখে বললুম, তারপর? সেই লোকটা নিশ্চয়ই এখন কোনো ঘরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ঘুমোবার আগে কোট খুলে রেখে গেছে। আমাদের সেই কোটটা আবিষ্কার করতে হবে। যদি ধরা পড়ি? এটা দেখলে আমাদের আর কেউ ধরতে আসবে না। দেখেছো এটা কি? আমি আঁতকে উঠে বললুম, কি সর্বনাশ, তুমি কি মানুষ খুন করতে চাও? ওটা যে রিভলভার। বিধু হেসে বললে, নকল রিভলভার বিলিতি খেলনার দোকানে পাওয়া যায়। এখন এসো আমরা ওপরে উঠি। নল বেয়ে দোতলায় উঠবার হাঙ্গামা আমার মোটেই ভালো লাগলো না। একবার হাত ফসকালেই হয় হাসপাতাল, নয় নিমতলা ঘাটে যাত্রা করতে হবে, সজ্ঞানে বা অজ্ঞানে। ওয়াটসন হওয়ার এত বিপদ তা জানতুম না। মনে মনে ভগবানকে ডাকতে লাগলুম, কিন্তু তবু ছাড়ার নেই। শেষ পর্যন্ত উঠতে হলো। ফাঁড়ার প্রথম ধাক্কাটা কেটে গেল। জ্যান্ত অবস্থাতেই ছাদের উপরে গিয়ে দাঁড়ালুম বটে, কিন্তু বুকের ঢিপ ঢিপ শব্দ শুনতে পেলুম স্পষ্ট। এক হাতে টর্চ আর এক হাতে নকল রিভলভার নিয়ে বিধু চুপি চুপি বললে, ওইদিকে সিঁড়ি রয়েছে, পা টিপে টিপে আমার সঙ্গে এসো। পা টিপে টিপে অগ্রসর হলুম বটে, কিন্তু মনে হতে লাগলো আমার বুকের দুপদুপুনি শব্দে সারা পাড়া এক্ষুনি জেগে উঠবে। মনে মনে বললুম, হে মা কালী, হে মা দুর্গা, এই যাত্রা যদি মানে মানে আমাকে রক্ষা করো, তাহলে আমি আর কখনো ওয়াটসন হওয়ার চেষ্টা করব না। কিন্তু আমার কাতর প্রার্থনা মা কালী বা মা দুর্গার কাছে পৌঁছবার আগেই বারান্দার ওধারে অন্ধকারের ভিতর কে গর্জন করে বলে উঠল,
কে কে রে কে রে? তারপরে অতি দ্রুত পায়ের শব্দ। বারান্দার এপাশ হাতড়ে বিধু তৎক্ষণাৎ একটা দরজা আবিষ্কার করে ফেললে এবং চোখের পলক পড়বার আগেই আমাকে টেনে নিয়ে একটা অন্ধকার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে ভিতর থেকে। বিধু বললে, ডিটেকটিভের চতুর্থ কর্তব্য হচ্ছে উপস্থিত বুদ্ধি কাটাতে পারা। ভাগ্যিস আমি উপস্থিত বুদ্ধি হারাইনি, নইলে এতক্ষণে ওরা আমাদের ধরে ফেলতো। হঠাৎ সুইচ টেপার শব্দ, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে যেন তীব্র আলোর ঝড় খেলে গেল। এক মুহূর্ত অন্ধের মতো থেকে যখন আবার দৃষ্টিশক্তি ফিরে পেলুম, তখন স্তম্ভিত নেত্রে দেখলুম যে খাটের উপর বিস্ময়ে বসে আছেন আমাদের স্কুলের হেড পণ্ডিত মশাই। নিজের চোখেও বিশ্বাস করতে পারলুম না, এও কি সম্ভব? আমাদের স্কুলের সদাই খাপ্পা হেড পণ্ডিত মশাই, ভয়ঙ্কর খোট্টাই গাঁটটার আবিষ্কারক রূপে ছেলে মহলে যিনি অত্যন্ত বিখ্যাত। আমরা কি আজ অজান্তে তাঁরই বাড়িতে, তাঁরই শয়নগৃহে এসে পড়েছি, একেবারে বাঘের মুখে? ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ভয়ে আমার মূর্ছা যাবার উপক্রম হলো। ওদিকে বাইরে থেকে ঘরের দরজায় ধাক্কা পড়তে লাগলো এবং সেই সঙ্গে চিৎকার শোনা গেল, চোর চোর, দাদা তোমার ঘরে চোর ঢুকেছে। এ আবার কি হলো? চোরের খোঁজে এসে নিজেরাই চোর বলে ধরা পড়বো নাকি? হেড পণ্ডিত মশাই শুধুলেন, এই কে রে? এই প্রেমলাল না? আরে বিধুভূষণ যে, ব্যাপার কি হে? তোমরা কি স্বদেশী ডাকাত হয়েছ নাকি? ওহ, ধন্য বিধু। তখনও সে উপস্থিত বুদ্ধি হারাতে রাজি হলো না। সে মুখে হাসি আনবার বৃথা চেষ্টা করে বললে, আগে না স্যার, আমরা স্বদেশী ডাকাত নই, আমরা হচ্ছি প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ? বটে বটে, তাই রাত 12টার সময় চোরের মতো ঢুকেছো আমার বাড়িতে, ওদিকে তাড়া খেয়ে পালিয়েছো আমার ঘরে, আমাকে ন্যাকা পেয়েছো না? আচ্ছা দাঁড়াও। পণ্ডিত মশাই খাট থেকে লাফিয়ে পড়ে তেড়ে এসে বিধু ডিটেকটিভের মাথায় হঠাৎ করে বসিয়ে দিলেন তার প্রসিদ্ধ খোট্টাই গাঁটটা। ইতিমধ্যে আমার ভীত ও ব্যস্ত চোখ পড়ল ঘরের একটা জানলায় একটা গরাদ নেই। পণ্ডিত মশাইয়ের দ্বিতীয় গাঁটটা বিধুর মাথায় অবতীর্ণ হওয়ার আগেই সেই জানলা দিয়ে রাস্তায় ঝাঁপ খেলুম। হাতে পায়ে যথেষ্ট চোট লাগলো বটে, কিন্তু সুবিখ্যাত খোট্টাই গাঁটটার তুলনায় সেসব আঘাত কিছুই নয়। পরদিন সকালে বিধু ম্লান মুখে এসে দেখালে গাঁটটার চোটে তার মাথায় 11 জায়গায় ফুলে ঢিবি হয়ে উঠেছে। খোট্টাই গাঁটটার কীর্তি দর্শন যখন শেষ হলো, বিধু অভিমান ভরে বললে, ওয়াটসন, তুমি যে এমন কাপুরুষ তা আমি জানতুম না, আমাকে জমের মুখে ফেলে অনায়াসে চম্পট দিলে। দুঃখিত স্বরে বললুম, পালিয়া এলুম কোথায় ভাই? জমের মুখ থেকে কি পালিয়ে আসা যায়? স্কুলে গেলেই টের পাবে, খোট্টাই গাঁটটা আমার জন্য বিপুল বিক্রমে অপেক্ষা করছে। বিধু মাথা নেড়ে বললে, না, তোমার আর ভয় নেই, তুমি হচ্ছ মাত্র ওয়াটসন, আর আমি হচ্ছি বাংলার শার্লক হোমস, তোমার চেয়ে ঢের বড়, আর বড় গাছই ঝরে পড়ে। বিধুর জাঁক আজ আর ভালো লাগলো না, বিরক্ত ভাবে বললুম, তার মানে? বিধু বললে, সমস্ত ঝড় আমার মাথার ওপর দিয়েই বয়ে গেছে, তোমার আর কোনো ভয় নেই। তাই নাকি? গাঁটটা বৃষ্টি যখন থামলো তখন তুমি কি করলে? আমি পণ্ডিত মশাইকে সব কথা খুলে বললাম। তিনি শুনে 5 মিনিট ধরে হো হো করে হেসে বললেন, এই সব কথা জানলে অত জোরে তোমাকে অতগুলো গাঁটটা মারতুম না। তার ঘরে রসগোল্লা ছিল, তিনি আমাকে মিষ্টি মুখ করিয়ে তবে ছেড়ে দিলেন। আমরা যার পিছু নিয়েছিলাম সে লোকটাকে? পণ্ডিত মশাইয়ের ভাই। আমাদের বড়ই ভুল হয়ে গেছে, আবার দেখছি গোড়া থেকে তদন্ত আরম্ভ করতে হবে। ডিটেকটিভের পঞ্চম কর্তব্য হচ্ছে। বাধা দিয়ে বললুম, তোমারও ডিটেকটিভের কর্তব্যের তালিকা রেখে দাও। মানুষের শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে নিজের প্রাণ বাঁচানো। আমি আর তোমার দলে নেই। কে ওয়াটসন? আমার নাম প্রেমলাল মিত্র, নিজের নাম আর কখনো আমি ভুলবো না। শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প প্রাইভেট ডিটেকটিভ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।